নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন এবং তার জন্য কন্যা রাশির জীবনে ও ভাগ্যে কি পরিবর্তন দেবগুরু আনবেন সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই যে নক্ষত্র পরিবর্তন বিষয়টা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই বলবো যে মন দিয়ে শোনার জন্য। আর পজিটিভ ফল হবে, পজিটিভ পরিবর্তন হচ্ছে। তো এটার বিষয়ে বিস্তারিত বলবো, তার জন্য বলবো যে একটু মন দিয়ে দেখতে। তার আগে যদি সম্ভব হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়, মনটা একটু শান্ত, মানে খুব জোর পায় আর কি বলতে। তো এগুলো তার মানে বুঝতে পারবো দর্শকরা আমার সঙ্গে আছে, এটা বেশ ভালো লাগে। আচ্ছা, সেটা তোমাদের ব্যাপার, তোমাদের উপর ছেড়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, বৃহস্পতি যে এই যে পুনর্বসু নক্ষত্রে আসছেন, কবে আসছেন? 13 আগস্ট 2025 সালে এই সময়, এই দিন তিনি আসবেন। কোথায়? আদ্রা নক্ষত্র, যা কিনা রাহু নক্ষত্র, এই নক্ষত্রে তিনি এখন আছেন। তিনি আবার রাহুর নক্ষত্র মানে আদ্রা থেকে তিনি যাবেন পুনর্বসু নক্ষত্রে। কবে? 13 আগস্ট 2025। এবং এই নক্ষত্রটা তার নিজের নক্ষত্র। তার নিজের নক্ষত্র হবার দরুন কি হবে না, তিনি আনন্দে থাকবেন, ভালো থাকবেন, নিজের ঘরে থাকবেন, স্বগৃহে থাকবেন এবং খুব ভালো থাকবেন। তাই শুভ ফল পাওয়া যাবে, সবার জন্য শুভ ফল। এমনিতেই দশমভাবে দেবগুরু থাকলে কি হয়? কর্মে উন্নতি। এইবার রাহু, আর এই যে রাহু নক্ষত্রে তিনি ছিলেন, তিনি সঠিকভাবে ফল দিতে পারছিলেন না, বিশেষ করে কর্মস্থানে। এইবার যখন তিনি নিজের নক্ষত্রে প্রবেশ করবেন, তখন তিনি এবার কর্মজীবনটাকে একটু হলেও পরিবর্তন করবেন এবং কর্মস্থানে শুভ ফল দেবেন, একটু হলেও দেবেন। একটু নয়, অনেকটাই দেন তিনি, যেহেতু তিনি বড় গ্রহ, তার প্রভাবটাও অনেক বড়। আচ্ছা, এরপরে বলে রাখি, তিনি মানে দেবগুরু বৃহস্পতি ওই নক্ষত্রে ঠিক কতদিন থাকবেন এবং আবার কবে মার্গী হবেন, বক্রী হবেন, এগুলো একটু বলে রাখি। সংক্ষেপে বলে রাখলে একটু সুবিধা হয়, যে আমি আজকের যে ফলটা ঠিক কতদিন পর্যন্ত বলবো, বা এটা এই যে ফলটা আমাদের কতদিন পর্যন্ত কন্টিনিউ করবে, সেটা জেনে রাখা ভালো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেবগুরু বৃহস্পতি আমাদের 13 আগস্ট 2025 সালে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছেন। আর তিনি 11 নভেম্বর 2025 এই দিনে তিনি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে চতুর্থ চরণে বক্রী হবেন। তাহলে এই 13 আগস্ট টু আমাদের 11 নভেম্বর এই দিন কটা পর্যন্ত, মানে এই দিন পর্যন্ত মানে হলো 90 দিন। এই 90 দিনে দেবগুরু মার্গী থাকবেন এবং মার্গী অবস্থায় তিনি কি ফল দেবেন কন্যা রাশির জন্য, কন্যা লগ্নের জন্য, সেটা আমি বলবো। এটা 1 নম্বর। 2 নাম্বার, এই যে 90 দিন তিনি থাকবেন মার্গী অবস্থায় পুনর্বসু নক্ষত্রে, এর মধ্যে আবার 60 দিন তিনি থাকবেন মিথুন রাশিতে, মানে কন্যা রাশির দশম ভাবে, আর 30 দিন থাকবেন কর্কট রাশিতে, যা কন্যা রাশির একাদশ ভাব। তাহলে দশম ও একাদশ এই দুটো ভাবকে তিনি কভার করবেন এই 90 দিনে। এই 90 দিনে এই দুটো ভাবের মধ্যে কি কি পরিবর্তন আসবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এরপর বলে রাখি, 12 নভেম্বর 2025 সালে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে তিনি বক্রী হবেন এবং বক্রী তিনি থাকবেন আবার অনেকদিন পর্যন্ত, সেটা অন্য ব্যাপার। বক্রী যখন হবেন, তিনি বক্রী হবার জন্য যে আবার ফল ভিন্ন হবে, তার জন্য আলাদা করে একটা ভিডিও তখন দেওয়া যাবে। কিন্তু এখন শুধু আমি মার্গী বৃহস্পতির ফল বিচার করব। এবং দুটো ভাব কবে, ওই কি ভাব, দশম ও একাদশ দুটো ভাবেই তিনি থাকবেন এই 90 দিনে। তাই ভাবের পরিবর্তন হবে, ফলেরও পরিবর্তন হবে। আমি দুটো ভাবেরই এবং দুটো ফলাফলে বিচার করব। ভিডিও একটু বড় হতে পারে, তবে আমি রিকোয়েস্ট করব বড় হলেও খুব বিরক্তিকর হবে না, সংক্ষেপে প্রাসঙ্গিক আলোচনা করে আমি ভিডিও শেষ করব। তাই দেখতে অনুরোধ করব শেষ পর্যন্ত এবং মন দিয়ে শুনতে অনুরোধ করব। এবং যা বলছি আশা করি বোঝানোর জন্য বলছি এবং বুঝতে পারা যাচ্ছে বা যাবে, এটা আমি মনে করি। আচ্ছা, তাহলে এই যে 90 দিনের একটা আমাদের এই নক্ষত্রে মার্গী অবস্থায় দেবগুরুর অবস্থান, এই 90 দিনে বলেছি 60 দিন মিথুনে, 30 দিন কর্কটে, এটা বোঝা গেল। এরপর যখনই তিনি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবেন, তো পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি আরও দুটো নক্ষত্রকে অ্যাক্টিভেট করবেন। কি?
তার একটি নক্ষত্র আছে বিশাখা, যা কন্যার দ্বিতীয় ভাব, তুলা রাশি দ্বিতীয় ভাবটা কি? সঞ্চয় ভাব। তাহলে সঞ্চয় বৃদ্ধি হবে এটা বলতে পারি। হলো। এছাড়াও দ্বিতীয় ভাবে আরো যে সমস্ত কারকতা আছে, যেমন আত্মীয়দের সঙ্গে উন্নতি, তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি, তাদের দ্বারা লাভ, তাদের সঙ্গে একটা সম্পর্কে উন্নতি হবার ফলে তাদের সমর্থন, প্রশংসা, এগুলো আমরা পাবো। এছাড়া আরো দেবগুরুর যে সপ্তম দৃষ্টি, সেটা হবে কন্যার চতুর্থ ভাবে, মানে কোথায়? ধনু রাশিতে। মানে আমাদের এখন তিনি আছেন কোথায়? দশম ভাবে, মিথুনে। তার সপ্তম দৃষ্টি কোথায় গিয়ে পড়ছে? চতুর্থ ভাবে, আমাদের ধনু রাশিতে, চতুর্থ ভাবে যখন তিনি আমাদের এই নক্ষত্রে প্রবেশ করবেন পুনর্বসুতে, তাহলে চতুর্থ ভাবে উন্নতি হবে। কি চতুর্থ ভাবটা? সেটা বোঝা যাক। চতুর্থ ভাব আমাদের পরিবার, গৃহ, নিজের মন, বন্ধু বান্ধব, মায়ের শরীর স্বাস্থ্য, নিজের মা, তাহলে এইগুলোই উন্নতি হবে। হলো। তাহলে গৃহে উন্নতি, পরিবারে উন্নতি। গৃহে কিরকম উন্নতি? যে যেমন চাও উন্নতি করতে, সেভাবে উন্নতি করতে সক্ষম হবে। ঠিক আছে। বাড়ি নির্মাণ, বাড়ি মেরামত, বাড়ি ক্রয় বিক্রয় করা সবই সম্ভব হবে। বাড়ির সঙ্গে সঙ্গে জমি জায়গা বাহন, এটাও চতুর্থ ভাব থেকে আসে। তাহলে এইগুলো যারা চাইছো কিনতে, তারা পারবে, তাহলে এগুলো কেনা সম্ভব। সামনেই পুজো আসছে, তো এই পুজোর সময় অনেকে বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে পারো, তা কেনা যাবে, সম্ভব হবে, চাইলে হবে, বা যার আছে ক্ষমতা সে কিনবে, এরকম ব্যাপার। তাহলে চতুর্থ ভাব থেকে আমরা ভালো ফল পাবো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো ফল পাবো, আর পরিবারেও সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, এবং মানসিকভাবে আমরা সবাই ভালো থাকবো, পারিবারিক দিক থেকে ভালো থাকবো। তাহলে চতুর্থ ভাবে উন্নতি হবে, দ্বিতীয় ভাবে উন্নতি হবে। এরপরে যেটা আমি বলবো, যে বৃহস্পতি আরো যে আরেকটি নক্ষত্র আছে, তার সেই নক্ষত্রের নাম হলো পূর্ব ভাদ্রপদ। সেই নক্ষত্রটা কোথায় আছে? সপ্তম ভাবে, মীন রাশিতে। তাহলে আমাদের সপ্তম ভাবে আরেকটি নক্ষত্র, মানে দেবগুরুর আরেকটি নক্ষত্র, সেটাও অ্যাক্টিভেট হবার সঙ্গে সঙ্গে আমাদের ব্যবসায় উন্নতি, দাম্পত্য সম্পর্কে উন্নতি। ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আর কিছু কথা প্রসঙ্গে একটি কথা বলে রাখি। পুনর্বসু নক্ষত্রটা কেমন একটু জানা যাক, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ফল লাভটা কোন দিক থেকে হবে, আর কি কি করলে, কিভাবে করলে আমরা ভালো ফল লাভ করতে সক্ষম হব। এটা একটু বলে রাখি, বুঝতে সুবিধা হবে। কিরকম? পুনর্বসু নক্ষত্র হলো আমাদের দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। পুনর্বসু নক্ষত্রের প্রতীক হলো তৃণ বা ঘাস, দেবতা হলেন অদিতি, বা দেবী হলেন অদিতি। আর এই নক্ষত্রের বৃক্ষ হলো বাঁশ। তাহলে এই বাঁশের সঙ্গে এই নক্ষত্রের সম্পর্ক আছে। এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি তিনি বয়স্ক বা বৃদ্ধ গ্রহ, এবং তার সঙ্গে পিতৃপুরুষের সম্পর্ক আছে, তাই আমাদের শাস্ত্রে নিষেধ করা আছে বাঁশকে পোড়াতে। তো এই বাঁশ পোড়ানো যাবে না। বাঁশ পোড়ালে কি হবে? পিতৃদোষ হবে, এবং পিতৃপুরুষরা আমাদের অভিশাপ দেবে, এবং তার ফলে আমাদের পারিবারিক, মানসিক, আর্থিক, সামাজিক সমস্ত দিক থেকে এবং শারীরিক সমস্ত দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো সেটা না করাই ভালো হবে। এরপরে চলে যাচ্ছি আমি এই নক্ষত্রের আরো যে সমস্ত কারকতা আছে সেগুলো বিষয়ে বলতে। আচ্ছা, এটা হলো এই আমাদের অদিতি কথা বলবো। আমাদের অদিতি হলো দেবতাদের মাতা, আমাদের ঋষি কাশ্যপ আর মাতা অদিতি, এই দুজন, এই ঋষি কাশ্যপের ঔরসে এবং মাতা অদিতির গর্ভে দ্বাদশ আদিত্যের জন্ম হয়, মানে 12 জন আদিত্য দেবতার জন্ম হয়। তাদের মধ্যে একটি হলেন আমাদের সূর্যদেব। সূর্যদেব বারবার ফিরে আসেন, বারবার ঘুরে আসেন, এই তার কাজ। কারণ এই নক্ষত্রের কারকতাটাই এরকম। পুনর্বসু নক্ষত্রের কারকতাই হলো যে বারবার ফিরে আসা, বারবার চেষ্টা করা, বারবার ঘুরে আসা, এবং বারবার ব্যর্থ হয়ে আবার নিজের চেষ্টা করে আবার সফল হওয়া। যতক্ষণ না আমরা সফল হচ্ছি, নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টাটা না ছাড়া। যাত্রাপথে মাঝপথে যাত্রা ভঙ্গ করাটা বা ত্যাগ করাটা এই নক্ষত্র কখনো পছন্দ করে না। তো এই নক্ষত্রের কারকতাটাই ওই রকম, বারবার চেষ্টা করা, বারবার ঘুরে আসা, তো নতুন করে জীবন শুরু করা, নতুন করে কাজ শুরু করা, নতুন করে চেষ্টা করা,
নতুন উদ্যমে শুরু করা, একবার কাজ মানে একবার ত্যাগ করে আবার যদি কোনো কাজকে আমরা শুরু করি তো সেরকম কোনো কাজ বারবার শুরু করা, মানে ত্যাগ যেটা করেছি সেটা পড়াশোনা হতে পারে, ব্যবসা হতে পারে, কর্ম হতে পারে, সেই কাজটা একবার ছেড়ে দিয়েছিলাম, তো এখন মনে হচ্ছে যে আমরা আবার করলে ভালো হতো বা করলে এখন ভালো ফল পাবো, তো আবার আমরা করতে পারি, যদি করি তো এবার সফল হব, এরকমও একটা সম্ভাবনা আসছে। যেহেতু আবার বলছি কন্যা রাশির কর্মস্থানে দশমভাবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আসছেন, তাহলে বলবো যে যে সমস্ত কন্যা রাশির মানুষেরা বিদ্যা লাভে, কর্মলাভে, আয় করতে গিয়ে ব্যবসা ক্ষেত্রে যারা অসফল হচ্ছিলে, বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলে, তাদেরকে আমি অনুরোধ করব যে আবার চেষ্টা করতে, আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে, তাহলে এইবার হয়তো দেবগুরু তোমাদের সঠিক ফল দেবেন এবং মানে একদম যোগ্য ফল দেবেন, পরিশ্রমের ফল এবার পাওয়া যাবে। যদি কর্তব্যে বা পরিশ্রমে যদি নিষ্ঠা থাকে বা যদি থাকে আন্তরিকতা, তাহলে আমরা ভালো ফল পাবো এবং এবার আমরা সফল হব, বিজয়ী হব। তাই বলছি যে যারা ভাবছিলে যে এবার ব্যবসা চলছে না, কর্ম চলছে না, এবার হেরে যাব, এবার সব শেষ হয়ে যাবে, আবার বলছি এটা না করে চেষ্টা করো, ঠিক সময়ে ঠিক ফল তিনি দিয়ে যাবেন। তো এই হলো এই নক্ষত্রের কারো কথা। আবার বলবো যে এই নক্ষত্র মানে হলো সত্য, উদারতা, কৌলিন্য, সুচিতা, রূপ, মান, সম্মান, যশ, এইগুলোকে ইন্ডিকেট করে বা এই সমস্ত ব্যাপারের বা গুণের কারকতা এই নক্ষত্র বহন করে। তাই এই নক্ষত্রের সঙ্গে সঙ্গে মানে এই নক্ষত্রে দেবগুরু আসার সঙ্গে সঙ্গে আমি বলবো যে তোমাদের কর্মজীবনে যশ, মান, সম্মান ফিরে আসবে, প্রতিষ্ঠা লাভ হবে। তো এইগুলো সম্ভব। আবার গৃহ, যেহেতু চতুর্থভাবে তিনি আবার দৃষ্টি রাখছেন, তাহলে চতুর্থভাবে অর্থাৎ নিজের মনের মানসিক গুণের জন্য, পারিবারিক কারণের জন্য, গৃহের কল্যাণের জন্য আমরা মান সম্মানের অধিকারী হব। ঠিক আছে। আবার যেহেতু সঞ্চয়ভাবে দেবগুরু দৃষ্টি পড়ছে, তাহলে আমরা সঞ্চয় লাভ করতে সক্ষম হব এবং আমাদের আয় সম্পদ দিয়ে, আমাদের সঞ্চয় দিয়ে আমরা লোকের অ্যাটেনশন পাবো, প্রশংসা পাবো, মান সম্মানের অধিকারী হব, এই সুযোগটাও আসছে। তাহলে কন্যার জন্য এবার একটা ভালো সুযোগ, এই যে সঞ্চার, এই যে গোচর, এটা শুভ সঞ্চার, শুভ গোচর, এটা আমার শাস্ত্র বলছে, আমি শাস্ত্র মতেই বলছি, আমার মন গড়া কোনো কথা নয়, আর কাউকে খুশি করার জন্য কোনো কথা নয়। শাস্ত্র যা বলছে, যা আমার নিজের যোগ্যতা বা শিক্ষা, সেই থেকেই বলছি, বাকিটা সব ঈশ্বরের কৃপা, তিনি করবেন কি না করবেন সম্পূর্ণ তার ইচ্ছা। তবে আমি একটাও মন গড়া কথা বলিনি, এগুলোই হবার সম্ভাবনা 95%, এটা আমি আমার নিজের জ্ঞান থেকে বলতে পারি। তাহলে কি হবে, আমি এই নক্ষত্রের কারকতা সম্বন্ধে আরেকটু বলবো। এই যে পুনর্বসু নক্ষত্র, এই পুনর্বসু নক্ষত্র স্বাধীন চেতা, উন্মুক্ত, মুক্ত, মানে অনাবিল আনন্দ, অনন্ত, এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে বা এই সমস্ত কিছুর কারকতা বহন করে আমাদের এই নক্ষত্র। তাহলে এই নক্ষত্রের মানুষেরা কি হবে, স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসে, মুক্ত হয়ে কাজ করতে ভালোবাসে, তারা নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে নেয়। তো এই কাজটা তারা করলে আনন্দ পায়, তারা ক্রিয়েটিভ, সৃষ্টিশীল, সৃষ্টি করে আনন্দ পায়, এই সমস্ত মানে এই পুনর্বসু নক্ষত্রে জন্মানো মানুষগুলো এরকমই। তাই যাদের কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র এবং ধনু লগ্ন, তারা বা ধনু রাশি সেরকম মানুষ হলে আমার এই ভিডিও যদি তারা দেখে, তারা বুঝতে পারবে যে তারা ঠিক কেমন, আমি যেটা বললাম সেটা কিনা তারা বুঝতে পারবে। তাহলে এইরকমই মানে এই সমস্ত গুণ, এই সমস্ত কারকতা এই নক্ষত্রের থাকার জন্য, এই নক্ষত্রের হবার জন্য আমি বলবো যে কন্যা রাশির মানুষকে শরীর স্বাস্থ্য, সঞ্চয়, গৃহে উন্নতি, ব্যবসায় উন্নতি এবং কর্মস্থানে উন্নতি নিশ্চিতভাবে সম্ভব এবং হবেই, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। এগুলো সম্বন্ধে সঠিক ফল আসবে, পজিটিভ ফল আসবে, এটা বলতে পারি। তো এটা হলো যে এই যে বলেছিলাম 60 দিনের জন্য মিথুন রাশিতে থাকার ফল। এরপরে যখন দেবগুরু 30 দিনের জন্য কর্কটে যাবেন, মানে 30 দিনের জন্য তিনি যাবেন না, তিনি আবার পরে আবার ফিরবেন পুনর্বসুতে, সেটা অন্য কথা। কিন্তু এখন কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে তিনি 30 দিনের জন্য মার্গী থাকবেন। এই 30 দিনের ফলটা এবার বলবো, যে এতক্ষণ যে ফলটা বললাম মিথুন রাশির জন্য, মিথুন রাশিতে থাকার জন্য, তার মানে দশমভাবে থাকার জন্য, তাহলে কি বলবো, আবার বলছি, বারবার কর্ম করে যারা ফেল হয়েছো, যারা বারবার চেষ্টা করে ফেল হয়েছো,
তাদেরকে বলবো যে আবার চেষ্টা চালিয়ে যাও, ফল লাভ সম্ভব, ফল লাভের দিন এসে গেছে। যারা মানে এই নক্ষত্র মানে হলো দূর দেশ থেকে স্বগৃহে প্রত্যাবর্তন করা বা নিজের গৃহে ফিরে আসা, যারা চাইছো যে বিদেশে কিছু হচ্ছে না বা দূর থেকে কিছু হচ্ছে না, নিজের গৃহে ফিরে গিয়ে কিছু কাজ করব, কারবার করব, ব্যবসা করব, নতুন করে ব্যবসা শুরু করব, পড়াশোনা শুরু করব, যা কিছু নতুন করে করবার আছে এখন শুরু করে দাও, ফল লাভ সম্ভব, একদম নিশ্চিতভাবে তোমরা সফল হবে আগামী দিনে, এটা বলতে পারি। হলো, এরপরে বলবো 30 দিনে ওই কর্কট রাশির যে ফল মানে ওই যে গোচর হবে সেই সময় তিনি কি ফল দেবেন কন্যার জন্য সেটা বলবো। প্রথমত কর্কট রাশিটা হলো কন্যা রাশির একাদশ ভাব। একাদশ ভাব মানে হলো আয় ভাব, তাহলে আয় বৃদ্ধি হবে এটা বলতে পারি, তাই তো। একাদশ ভাবে সমস্ত গ্রহ পজিটিভ ফল দেয়, শুভ ফল দেয়, তাহলে দেবগুরু বৃহস্পতি আমাদের শুভ ফল দেবেন একাদশ ভাবে। ঠিক আছে, শত্রু হোক মিত্র হোক নো প্রবলেম, আমাদের দেবগুরু উচ্চস্থ অবস্থায় থাকবেন পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে, তাই আয় বৃদ্ধি করাবেই, আয় বাড়বেই, এটা নিশ্চিত। তো আমাদের ওইখানে 30 দিনের জন্য আয় আমরা নিশ্চিত করতে পারলাম, আয় ভালো বাড়বে, একাদশভাবে শুভ ফল। ঠিক আছে, এরপরে আর কিছু কি মনস্কামনা পূর্ণ হবে, যা ইচ্ছা পূরণ করব সেগুলো হবে। সেই একাদশভাবে যখন তিনি চলে আসবেন তখন আমাদের নিজের মনের ইচ্ছাগুলো পূরণ হবে। অনেক দিনের ইচ্ছা আছে মনে, সেগুলো পূরণ করতে পারছিলাম না, এবার সেগুলো পূরণ হবে, এইগুলো হতে থাকবে। তারপরে আয় বাড়বে, আয় বাড়লে সঞ্চয় বাড়বে। তার যে যখন তিনি নবমভাবে আসবেন মানে আমাদের একাদশভাবে আসবেন, কর্কটে যখন আসবেন মানে একাদশভাবে যখন বৃহস্পতি অবস্থান করবেন তখন তার পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয় ভাবে। কোথায় তৃতীয় ভাবটা কোথায়? কন্যা রাশির তৃতীয় ভাব কোনটা? বৃশ্চিক রাশিটা। তাহলে বৃশ্চিক রাশিতে তিনি দৃষ্টি রাখবেন, পঞ্চম দৃষ্টি। তাহলে তৃতীয় ভাবে পঞ্চম দৃষ্টি মানে হলো আমাদের বাহুবলের দ্বারা আমরা আমাদের ভবিষ্যতের সমস্ত ইচ্ছা পরিকল্পনা সমস্ত কিছুকে আমরা পূরণ করতে, ফুলফিল করতে বা এক্সিকিউট করতে সক্ষম হব। যা প্ল্যানিং করেছিলাম সেই প্ল্যানিংগুলোকে আমাদের এবার সেগুলোকে এক্সিকিউট করা, সম্পাদন করার একটা সময় এসেছে, তখন আসবে এবং সেগুলো হবেই, অটোমেটিক হয়ে যাবে। যোগাযোগ বাড়বে, আয় বাড়লে সঞ্চয় বাড়বে, বন্ধু আসবে অনেক রকম, অনেক পাখি আসবে সেই আয় এবং সঞ্চয়ে খাবার জন্য, তো তারা আসবে, তাদের থেকে এবার কাজ আদায় করে নিতে হবে, তারপর তো দেবো কিছু, এরকম ব্যাপার। তো টাকা থাকলে লোক আসে অনেক, পাখি আসে অনেক, এরকম হয়তো নিয়ম, এটা কিছু করার নেই। তো সেই আসবে টাকা এবং পাখিও আসবে, পাখিকে দিয়ে কাজ করাতে হবে, এটা মনে রাখো। পাখিকে শুধু ধান খাওয়াতে দেবো, চাল খাওয়াতে দেবো, সেটা করলে হবে না। পাখিকে দিয়ে আগে কাজ করিয়ে নাও, তারপর ধান দাও, ধান খেয়ে পাখি চলে যাবে। পাখিকে আবার বেশিক্ষণ রাখলেও মুশকিল, কোনটা খেয়ে নেবে তোমাকে নিজেই, এরকম ব্যাপার। ভগবান এটা এইসব নিয়ম করে দিচ্ছে এখন, এসব করার কিছু নেই, সামাজিক, এটা সমাজের নিয়ম। বা পাখি বেশি ধান খেলে তোমাকে খুঁটে খেয়ে নেবে পরে, তাড়াতে হবে খুব সময় মতো। যাই হোক, এটা অন্য কথা, যেটা বলছিলাম। তাহলে পঞ্চম ভাবে আমাদের মানে তৃতীয় ভাবে পঞ্চম দৃষ্টি, তৃতীয় ভাবটা উন্নত হবে। তৃতীয় ভাব যোগাযোগের ভাব, যে বললাম না, তৃতীয় ভাব যোগাযোগের ভাব, আত্মীয় স্বজনদের ভাব, বন্ধু বান্ধবদের ভাব, পাড়াপড়শি আত্মীয় স্বজন ভাই বোন এদের ভাব। তাহলে ওই ভাবে যখন দৃষ্টি যাবে না দেবগুরুর, তখন ওরা আসবে, ওরা বন্ধু হয়ে আসবে, তখন বলবে দাও বাবা কিছু, আর আমার খুব ক্ষতি হয়েছে, আমার খুব লোকসান হয়ে গেছে, আমি মরে গেছি, আমার খুব আর কিছু নাই, আমাকে এবার দাও, না তুমি বাঁচবো না, আর বাঁচিতে দিলেই তুমি মরবে, বাস। এবার বাকিটা তোমরা বুঝে নাও। এবার যাই হোক, যেটা বলছিলাম, তাহলে তৃতীয় ভাবে উন্নতি হলো, তখন আবার সপ্তম ভাব আমাদের মানে দেবগুরু সপ্তম ভাবে মানে সপ্তম দৃষ্টি থাকবে তোমাদের কত নম্বর? পঞ্চম ভাবে। পঞ্চম ভাব কোনটা? কন্যা রাশির পঞ্চম ভাব মকর রাশি। মকর রাশিতে দেবগুরুর সপ্তম দৃষ্টি থাকবে। তাহলে দেবগুরুর সপ্তম দৃষ্টি মানে হলো যে ওই পঞ্চম ভাব থেকে আমি বলেছিলাম যে প্ল্যানিংগুলো আমরা করেছি, সেটা সন্তানের জন্য হতে পারে, শিক্ষার জন্য হতে পারে, প্রেমের জন্য হতে পারে, ভবিষ্যতে কোনো পরিকল্পনার জন্য হতে পারে। যে কোনো পরিকল্পনা বা প্ল্যানিং আমরা করবো না কেন, সেগুলো সফল হবার দিকে বৃহস্পতি এগিয়ে নিয়ে চলে যাবে। সেগুলোকে সফল করার দিকে তিনি 98% চেষ্টা করবেন। যদি তোমাদের চেষ্টা তার সঙ্গে মিলে যায় তাহলে সেই চেষ্টা সফল হবে এবং সেই সন্তানের উন্নতি হবে, সন্তান শিক্ষা লাভ করবে, তার শরীর স্বাস্থ্য উন্নতি হবে এবং আবার সন্তানের সঙ্গে শিক্ষা, নিজেরও শিক্ষায় উন্নতি, বিদেশে ভ্রমণ হতে পারে, সন্তান বিদেশে যেতে পারে এবং তারপরে ব্যবসা বাণিজ্য উন্নতি এবং তারপরে আবার
প্রেমে উন্নতি। আরেকটা কথা বলে রাখি, দশম ভাবে মানে মিথুন রাশিতে যখন দেবগুরু থাকবেন তখন অনেকের কিন্তু প্রেম, ভালোবাসা, প্রণয় এসব ভেঙে যাবে। কিন্তু যখন আবার কর্কটে আসবে তখন আবার নতুন করে সেই ভাঙা প্রেম জোড়া লাগতে পারে, আবার কারো কারো নতুন করে প্রেম হতে পারে। এটা প্রেমের ক্ষেত্রে বলে রাখলাম, যারা প্রেম প্রেম করো তাদের জন্য বলে রাখলাম। আচ্ছা, এবার বলবো যে যখন তার নবম দৃষ্টি যাবে, যখন তিনি কর্কটে থাকবেন তার নবম দৃষ্টি যাবে আমাদের সপ্তম ভাবে, তাহলে ব্যবসায় উন্নতি হবে, এটা বললাম। সপ্তম ভাব কোনটা? কন্যার সপ্তম ভাব, ঠিক উল্টো দিকে রাশিটা মীন রাশি, মীন রাশির সপ্তম ভাব, সেটা আমাদের ব্যবসার জায়গা, তাহলে ব্যবসায় উন্নতি হবে, ডেফিনেটলি হবে। উচ্চস্থ শুভ বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি পড়ছে ব্যবসা স্থলে, তাহলে ডেফিনেটলি কি হবে, আমাদের ব্যবসায় উন্নতি হবে। যদিও বৃহস্পতি আমাদের শত্রু গ্রহ, তবুও মনে রাখা দরকার বৃহস্পতি আমাদের পিতৃতুল্য একটি গ্রহ। অর্থাৎ বৃহস্পতির, আমরা তো কন্যার জাতক জাতিকা, তাহলে আমরা হলাম যে বুধের লোক। বুধ বুধ হচ্ছে যে বৃহস্পতির পুত্র, সরি বৃহস্পতির অবৈধ পুত্র। তো তবুও ঠিক আছে, তো পুত্র সমত, তাই তিনি তার কারোর ক্ষতি করেন না, বিশেষ করে মানে ঠিক আছে, তার ক্ষতি করবে না, ভালো ফলই দেবেন। এবার যেটা বলছিলাম সপ্তম ভাব, তাহলে ব্যবসার ভাব, দাম্পত্য সম্পর্কের ভাব, তাহলে এই সমস্ত জায়গায় উন্নতি হবে। বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানে অমৃতের মতো ফল হয়, ভালো ফল হয়, শুভ ফল হয়, তাহলে শুভ ফল আমরা পাবো এই সমস্ত ভাবে। তাহলে এই যে দেবগুরুর যে নক্ষত্র পরিবর্তন এবং তার সঙ্গে যে ভাবের পরিবর্তন হবে এই 90 দিনে, আগামী 90 দিনে, এই 90 দিনে ম্যাক্সিমাম সময়টা আমরা কন্যা রাশির মানুষেরা, কন্যা রাশি কন্যা লগ্ন হলে আরো ভালো হয়, আমার ফলটা আরো বেশি করে মিলবে বলে আমি মনে করি। তো এই লগ্নের এবং রাশির মানুষেরা ভালো ফল পাবে, শুভ ফল পাবে। এবং আবার বলছি, যেহেতু পুনর্বসু নক্ষত্র, বারবার চেষ্টা করা, বারবার ফিরে আসা, বারবার নতুন করে নতুন উদ্যমে জীবন শুরু করা, দূর থেকে গৃহে ফিরে এসে শুরু করা, এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে। তাই বলবো যে ব্যর্থ হয়ে গেলেও চিন্তার কিছু নেই, আবার শুরু করো, আবার সফল হবে। এই সফল হবার এবং পরিশ্রমের ফল পাবার, মানে মনস্কামনা পূরণ হবার সময় চলে এসছে। ভালো একটা সঞ্চার হবে, বৃহস্পতির এসেছে, সঞ্চার ফল আমরা ভালো পাবো। এই সময় এসছে, সুযোগ এসছে, আমরা কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে আমাদের মনস্কামনা পূর্ণ করব, জীবন ও ভাগ্যকে পরিবর্তন করব। এই আমাদের আগামী 90 দিনের টার্গেট হওয়া উচিত। ঠিক আছে, তাহলে ভালো একটা সময়, ভালো থেকো সবাই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।